মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতি। আজ মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতির ডাক। সকাল 8টা থেকে কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের 6 পিজিটি সাসপেনশন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি। আর কর্মবিরতিতেও চালু একাধিক বিভাগের পরিষেবা। চালু এমার্জেন্সি, অবজারভেশন ওয়ার্ড, আইসিইউ, এইচডিইউ। অন্যান্য বিভাগে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। কথা বলবো, শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, দেখো, এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে 6 জন ডাক্তারকে, জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে, সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই মূলত কিন্তু আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। এবং সেই মতো কিন্তু সকাল 8টা থেকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালের যেসব বিভাগ রয়েছে, সেই বিভাগের বেশ কিছু বিভাগে কর্মবিরতি চলছে। যদিও যেগুলো এমার্জেন্সি বিভাগ রয়েছে, যেমন অবজারভেশন, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ মতো এইসব বিভাগগুলিতে কিন্তু পরিষেবা সচল রয়েছে এবং জুনিয়র ডাক্তাররাও এইসব বিভাগগুলিতে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এবং যেটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের কলকাতা থেকে একটি জেডিএফ এর যে ডক্টর যে আছে ফোরাম, সেই ফোরামের টিম এসে পৌঁছানোর পর তাদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে এবং বৈঠকের পরেই কিন্তু তাদের আগামী আন্দোলনের রূপরেখা ঠিক হবে, কোন দিকে তারা আন্দোলনকে নিয়ে যাবেন বা এই কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা, তারা চালিয়ে যাবেন, সে বিষয়ে কিন্তু জানা যাবে সেই বৈঠকের পর। সঙ্গে থাকো শোভন। দায়িত্ব নিলেন নতুন এমএসভিপি। মেদিনীপুর মেডিকেলের দায়িত্ব গ্রহণ ইন্দ্রনীল সেনের। কর্তব্যে গাফিলতির দায়ে গতকাল এমএসভিপি সাসপেন্ড। সদ্য মায়ের মৃত্যুতে গাফিলতিতে এমএসভিপি সাসপেন্ড। নতুন দায়িত্ব নিলেন এমএসভিপি হিসেবে ইন্দ্রনীল সেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে। শোভন, হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকালই কিন্তু এই যে সদ্যজাত সন্তানের মৃত্যু এবং প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্তের পরে কিন্তু 6 জন জুনিয়র ডাক্তার সহ 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল। সেই 12 জনের মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারও রয়েছিলেন জয়ন্ত কুমার রাউত। এবং গতকাল সাসপেনশনের পরেই কিন্তু নির্দেশ জারি করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে যে তার পরিবর্তে যে সুপারের দায়িত্ব নেবে তাকে কিন্তু ইমিডিয়েট তাকে দায়িত্বভার গ্রহণ করতে হবে। সেই মতো কিন্তু গতকাল রাতেই মেদিনীপুরে এসে পৌঁছান ইন্দ্রনীল সেন, ডাক্তার ইন্দ্রনীল সেন, এবং আজকে থেকেই তিনি কিন্তু কার্যভারের দায়িত্ব নিলেন। অর্থাৎ নিজের যে অফিসে তিনি গেলেন, আজ সকালে তিনি প্রিন্সিপালের চেম্বারে যান এবং তার নিজের দায়িত্ব বুঝে নেন এবং পরবর্তী সময় আমরা দেখি তিনি তার চেম্বারে যান এবং আজ থেকে কিন্তু তিনি কার্যভার নিলেন এবং হাসপাতালের সুপারের দায়িত্বভার পালন করছেন। বেশ, মেদিনীপুর মেডিকেলের ঘটনায় 12 চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের সিএমওএইচ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 6 সিনিয়র ও 6 জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ। চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু, সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন ডাক্তার। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যুতে কড়া মুখ্যমন্ত্রী। সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়, অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে। হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে, এটা হয় না। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যু, বেশ কয়েকজন সদ্যজাতর মা অসুস্থ, স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ। এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। তদন্ত করছে সিআইডি। স্বাস্থ্য দপ্তরও তদন্ত কমিটি গঠন করে। সিআইডি ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID। ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। 12 জন সাসপেন্ডেড ডাক্তারের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিকেলের এমএসভিপি, প্রসূতি বিভাগের প্রধান, একজন আরএমও, 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন রেসিডেন্ট ডাক্তার এবং 6 জন শিক্ষার্থী। চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন, সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা, এত টাকা বাড়ানো, এত সিট বাড়ানো, এত মেডিকেল কলেজ বাড়ানো,
এতে তো বাংলার ছেলে মেয়েরাই সুযোগ পাচ্ছে। তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের, তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার। কিন্তু কেউ যদি মনে করেন তার দায়িত্বটা পালন করবেন না, সেটা কি আপনারা কোনোভাবে জাস্টিফাইড করতে পারেন? দুঃখের সাথে বলছি, অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত। এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে তাকে বলুন, প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন। মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি। আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। নিউজ 18 বাংলা। আবাসে বঞ্চিত মালদার তৃণমূল কর্মী দম্পতি, স্বামী স্ত্রী মিলিয়ে 4 বার শাসক দলের পঞ্চায়েত সদস্য, 1998 থেকে 2 বার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী, বর্তমানে দ্বিতীয়বার পঞ্চায়েত সদস্য স্ত্রীও। বারবার আবেদনেও আবাস জোটেনি। তৃণমূল কর্মী দম্পতির বারবার আবেদনেও আবাস তালিকায় নাম না ওঠায় আতান্তর, চরম দুর্ভোগেই দিন গুজরান পুরাতন মালদার মহালদার দম্পতির। কি অবস্থা তাদের জানবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, এই মহালদার দম্পতি তারা দুজনে 4 বার পঞ্চায়েতের জনপ্রতিনিধি, কিন্তু তাদের এখনো পাকা ঘর নেই, ভাঙাচোরা বাড়িতে তারা থাকেন। তাদের বাড়িতে ঝড় বৃষ্টির জল ঢোকে, রোদ ঢোকে, অথচ তারা তাদের হাত ধরেই একাধিক পরিবার এলাকায় তারা কিন্তু পাকা ছাদ পেয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই পঞ্চায়েত প্রতিনিধির ছাদ পাওয়া, পাকা বাড়ি পাওয়া অত্যন্ত জরুরি। এই মুচিয়া পঞ্চায়েতের এই মহালদার দম্পতি তৃণমূল কংগ্রেসের সৈনিক বললেন নিজেদেরকে। একই সঙ্গে তারা বলেন মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন, নিজেদের ঘর না হলেও, আর মানুষের জন্য কাজ করেই নাকি তাদের আনন্দ। আর তারা কেউ 98 সালের জন্ম লগ্ন থেকে তৃণমূলে রয়েছেন, পরপর 2 বার তৃণমূলের জনপ্রতিনিধি হয়েছেন স্বামী সজল মহালদার, আর পরে 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রতিনিধি তার স্ত্রী রেখা মহালদার। তবে ঘর কবে পাবেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ স্থানীয়রাই বলছেন তাদের ঘর কিন্তু অত্যন্ত জরুরি। বেশ, মহালদার দম্পতির বক্তব্য একবার শোনা যাক। দলের কোনো সহযোগিতা পাইনি, কিন্তু দল করে যাচ্ছি, ভালো লাগে, মমতা দিদিকে ভালো লাগে। কিন্তু এখন অবধি আপনি একটা বাড়ি করতে পারেননি? না, এটা আমাদের তো হাতে না, সার্ভে অনুযায়ী বাড়িটা আসে। আমি যখন 18 সালে মেম্বার ছিলাম তখন 40 থেকে 70টা মতো ঘর আমাদের ইসে দিতে পেরেছি আমরা। আপনি লোকের ঘর করে দিয়েছেন নাকি? লোকের ঘর করে দিয়েছি। নিজের করতে পারেননি? না, পারি। লোকের জন্য আমরা কাজ করেছি, নিজের জন্য কিছুই করিনি। কাজের একটা বিশেষ জরুরি। আচ্ছা, ঘরও তো লাগবে। কাজ হয়ে গেলে পরে ঘর হয়ে যাবে। আমি 98 সাল থেকে 2008 সাল অব্দি মেম্বারশিপ ছিলাম, বা অঞ্চলে ছিল আমাদের। আর বাড়ির অবস্থা কেন এরকম? আমার মানসিকতা মানুষের কাজ করা, নিজের জন্য ভাবিনি, আজও ভাবি না। ছেলেটার জন্য যদি পার্টির সাহারা নিতে হয় তখন হয়তো নিব, আমার তো জীবন শেষ পার্টি করতে করতে। একটা জায়গা আছে বাগানের মতো, ওইখানেই ফুল চাষ টাছ করি, বিক্রি করি, কোনো রকমের সংসারটা চলে। দলটাকে যে ভালোবেসে ফেলেছি, ফলে আক্ষেপটা আসলে কিছু বলার নাই। আমার লোভটাই হচ্ছে যে মানুষের কাজ করা। আমার বাড়ি ঘর বা নিজের অবস্থা এরকম। মমতা ব্যানার্জি 1 নম্বর সৈনিক। যোগ্য তিনি,
আমরা যা পরিস্থিতি তার দেখতে পাচ্ছি সেবক, কিন্তু তবুও আবাসে তার ঘর জোটেনি। নিজে কাঁচা ঘরে থেকেছেন, কিন্তু পড়শিদের জন্য তদবির করেছেন। এরকম অবস্থা তো হতে পারে না। হ্যাঁ, পঞ্চায়েত সদস্য, 4 বারের এই সমস্ত কিছু যদি আমি সরিয়েও রাখি, একজন যোগ্য আবাস প্রাপক হিসেবে তার তো বাড়িতে পাওয়া উচিত। একদমই, দেখো এই যে মুছিয়া গ্রাম পঞ্চায়েত, সেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এই তৃণমূল সদস্য তিনি যেটা বলছেন, তিনি আবেদন করেছিলেন, এখনো তার নাম ওঠেনি। আর মুছিয়া পঞ্চায়েত সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মুছিয়া পঞ্চায়েত নির্দিষ্ট সময়ে আবাসের প্রাপক বা যারা যোগ্য তাদের নাম তালিকা সময় মতো জমা করতে পারেনি। ফলে শুধু এই মহলদার পরিবার নয়, আরও অনেকেই রয়েছেন যারা কিন্তু এখনও ঘর পাননি এবং তারা আবাস যোজনার ঘর কবে পাবেন তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। যখন রাজ্য জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে যে ঘর তৈরির টাকা প্রথম কিস্তির মানুষজন অধিকাংশই তারা কিন্তু পেয়েও গিয়েছেন, অথচ মহলদার দম্পতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর প্রশাসন জানাচ্ছে তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারা যদি যোগ্য হন ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিয়ে এদের পাকা ছাদের ব্যবস্থা করা যায়, নিশ্চয়ই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বেশ, সরকারি বাড়ি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কতদিন হলো পাওয়া? হয়ে গেল 6-7 বছর। বলছি আপনার বাড়ির পাশেই তো মনে হয় মেম্বারের বাড়ি, না? হ্যাঁ, মেম্বারের বাড়ি। তো ওদের বাড়ির অবস্থা কেমন? ওদের বাড়ি তো ভাঙাচুরা। বাড়ি পায়নি ওরা? না, ওরা বাড়ি পায়নি। মেম্বারের বাড়ি পাওয়া উচিত, মেম্বারের বাড়ি তো ভাঙাচুরা পাওয়া উচিত। বাড়ি ঘর তো ভালো নেই। আমরা তো এটা ভাবছি যে মেম্বার এতদিন হয়ে গেল বাড়ি ঘর পাই না, দিচ্ছে না, কিন্তু না পেলে কেমন করে দিবে? পাওয়া উচিত কি? পাওয়া উচিত।